গাইস, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কি বিষয় শেয়ার করবো আমি এখনো জানি না, বাট মাথা যেটা আইবো ওইটা কইলাম। বাস, বর্তমানে আমি অনেক ভালো আছি বললে ভুল হবে। হ্যাঁ, মানে সব মিলে ঝামেলায় আছি। এখন আমি ১ মাসের উপর এখানে ডিউটি করতেছি। এটা হচ্ছে নির্বাচন কমিশন, মানে বানিয়াচং নির্বাচন কমিশনের অফিস। এখানে আমি ডিউটি করতেছি আজকে ১ মাস ৫ দিন, এখনও বেতন পাই নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট কোনো সরকারি কোনো জায়গায় কাজ করতেছি বা ডিউটি করতেছি। যাই হোক, আমার সাথে কিন্তু আর্মিরা ডিউটি করতেছে। নির্বাচনের আগ থেকে এই ডিউটি শুরু হয়েছে, নির্বাচন শেষ হয়েছে ১৫-২০ দিন হইব। এখনও ডিউটি আছে, আরও মেবি আর ২০ দিন থাকবে, বা টোটাল ধরেন ১ মাস ২ মাসের মতো। ১ মাস হয়ে গেছে, ৫ দিন ৭ দিন হয়েছে হইয়া, আর ধরেন ২৫ দিন, তাহলে আরও ১ মাস, মানে ২ মাস হয়ে যাবে। তো আহ, আমি কিন্তু এখানে করার পাশাপাশি এমপির সাথে কাজও করছি। এই যে আমাদের ডাক্তার জীবন, ওনার সাথে কাজও করছি, পাশাপাশি এখানেও আসছি। সব মিলিয়ে খুব হজবরল, মানে এমন সব বিষয়টা বলি। আমি ওইখানে থাকতাম, সকাল ৯টার দিকে যাইতাম এমপির অফিসে, যেটা কন্ট্রোল রুম বলে। মানে প্রোগ্রাম কোথায় কোথায় হবে, কীভাবে হবে, কে কে যাবে, কত টাকা ব্যয় হবে, মানে এই ধরনের যত লেখালেখি আছে সব আমি করতাম। মানে তারা অফিসে ৪-৫ জন লোক আছিল, মানে কন্ট্রোল রুমের। প্রথমে হচ্ছে আমাদের এনাম স্যার, প্রফেসর এনাম স্যার। দ্বিতীয় হচ্ছে আমাদের মবু ভাই। তৃতীয় হচ্ছে আবু ভাই। আর চতুর্থ হচ্ছেন আমাদের তপু ভাইয়া, মানে উনি হচ্ছে কেশিয়ার। আচ্ছা, তপু তপু ভাই তো চিনেন, উনি এমপির ভাই, আপন ভাই। তো এই যে এখানে আর্মিটা যাচ্ছে, তো ওদের সাথে ওরা মানে পর্যালোচনা করতো কী কী করবো, আমরাও পর্যালোচনা করে দেখতাম কোথায় গেলে ভালো হইব, কী করলে ভালো হইব। সব আমরা ওইখানেই কন্ট্রোল রুমে করতাম। ওইখানে আমি ১ মাসের মতো আছিলাম। ধরেন নির্বাচন তো হয়েছে মেবি ১০ তারিখ না ১২ তারিখ, মনে হয় ১২ তারিখ হয়েছে। আচ্ছা, যাই হোক, তো টোটাল ১ মাস শেষ করছি। যাই হোক, ওইখানে ৯টার থেকে রাত ১০টা পর্যন্ত আমি ওখানে, মানে অফিসে কাজ করতাম। মানে ওইখানে ১০টা পর্যন্ত না, রাত ১টা-২টা হয়ে যেত, মানে অফিসের কার্যক্রম আর কি। ১টা-২টা হয়ে যেত, অনেক সময় ১টা-২টো বাজছে আমার। যাই হোক, তো ওইটা শেষ করে আমি আবার এখানে আসতাম, মানে নাইট ডিউটি করতাম। আসলে একসাথে ২টা করা খুবই টাফ। একসাথে ২ কাজ করা অনেক ঝামেলা, কারণ একটা ২টা করলে কি হয়, একটা আপনি ভালো করে শেষ করতে পারবেন না, আরেকটাতে চলে যেতে হবে। এখানে আমার ডিউটি আছিল ১০টার থেকে রাত ১০টার থেকে সকাল ৬টা পর্যন্ত। কিন্তু ওইখানে আমার কাজই শেষ হতো ১০টার সময়, কোনো দিন ১১টায়, কোনোটায় ১২টায়, কোনো দিন ১টায়, এভারেজ ১১টা-১২টায় শেষ হতো। তো আমি টুক তাড়াতাড়ি সম্ভব হবে ১০টার সময় চলে যেতাম। ওখানে অনেকে অনেকে গুসা করতো আমার বিষয়ে, আমি কেন চলে আসি বা এসে। আমি তো কইতে পারতাম না যে আমার আরেকটা জব আছে। আমি ওইটা শেষ করে এখানে চলে আইতাম, আর কইতাম যে তোমার এটা রাত সকালে করে লিখে দিব না বা করে দিব না, এবার তুই আমি আইতাম। এখানে ১ মাস করছি, কিন্তু এখানে এখনো বেতন পাইনি। কিন্তু এখানে এমপির এখানে বেতন টেতন পাইছি। কিন্তু ফ্যামিলিকে জানে না, টাকাটা মজা পাইছি। আসলে মজার বিষয় হইতেছে, আম, তারা আমার অফার করেছে তুমি কী চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি কইছি আই নিড এ জব, আমাকে জব লাগবে। সমস্যা নেই, তোমার জব লাগবে, জব তো কোনো বিষয় না, নিয়োগ টিয়োগ আসুক, আমরা এটা দেখে দেবো না। আপাতত তুমি কিছু নাও, হাত খরচ করো। আমি ওকে হাত খরচ না লাগবে না। হ্যাঁ, তো আমি কিন্তু টাকা চাই না, আমি কিছু আমার জব লাগবে। জব যদি আমার টাকা দেয়, যা কত দিব এটা তো শেষ হয়ে যাব, কিন্তু আমি যদি জব চাই, তো জব পাইলে তো ভালো, প্রতি মাসে মাসে এই বেতন পাইলাম। এবং জব করার মেইন যে কাজটা হচ্ছে, আমি যাতে একটা জিনিসে অ্যাক্টিভ থাকি এবং আটকিয়ে থাকি, যাতে এক্সট্রা যে আছে না ঘোরাঘুরি আর বন্ধু বান্ধবের সাথে হজতা, এগুলো যাতে যে না চাই। তো যে কারণে আমার জবটা দরকার, আমার টাকা লাগবে না। তখন উনি কইতেছেন আসে আমি জব ব্যবস্থা করে দেবো, তুমি তোমার সিভি জমা দিতে হবে। কইতেছে তোমার জবও সিভি জমা দিও এবং নিয়োগ আসুক, আমি একটা ব্যবস্থা করবো না। এমপির ভাই কইতেছেন এই কথা।
তো তারপরে উনি আমারে মানে টাকা মানে দিছেন যে আমার গইনা দেন নাই। হ্যাঁ, ওনার ওই ব্যাগ আছে, ব্যাগ থেকে উনি আন্দাজ করে এভাবে মোট করে মানে অনেকগুলা টাকা ছিল। মোট করে কিছু টাকা আমারে নাও এটা তুমি খরচ করো, এটা তোমার বেতন দিতেছি না, তুমি খরচ করো। আমরা কিন্তু কেউ বেতন দেয় নাই, মানে অফিসের কেউ টাকা টাকা দেওয়া হয়েছে না, সবাই না নিজের মতো করে কাজ করছে। গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সবার নিজের, কেউ টাকা দেয় না। তুমি ছোটো মানুষ, তুমি কষ্ট করছো, তুমি কিছু খাইও, আর তোমার চাকরির ব্যবস্থা আমরা করে দেবো না। এগুলা বলছেন উনি নির্বাচনের আগে। তারপরে আমি বাড়ি থেকে গণ্য দেখছি প্রায় 16-17 হাজার টাকার মতন হয়েছে। তো এগুলো আমি আল্লাহি আল্লাহর কসম করে কইতেছি, 16-17 হাজার টাকা আমি মনে হয় না 1 সপ্তাহ গেছে, 1 সপ্তাহ কি 7 দিন 8 দিনের মতো যেতে পারে। আমি টাকা নাই, টাকা শেষ। কীভাবে উড়াইছি আমি আমি কইতে পারতাম না, আমি এইভাবে টাকা উঠছে। এখন আসলে টাকা তাহে না। আমি যদি হিসাব দিই কী টাকা খরচ করছি, আমি হিসাব দিতে পারবো 2,000 বা 3,000 টাকার হিসাব দিতে পারবো এই করছি। কিন্তু বাকিগুলা আই ডোন্ট নো কীভাবে গেছে, মানে আসলে এমনভাবে খরচ করছি, বাজারে খাওয়া দাওয়া এই সেই হ্যান তেন করে আর খালি 500টি নোট বাইরেছে মানে ওই থেকে 7 দিন। আচ্ছা যাই সব টাকা শেষ, সমস্যা নেই। তারপরে কী হয়েছে, এখানে আসছি, এখন এখানে 1 মাসের মতো হয়ে গেছে। 1 মাসের বেতন এখন মানে এখানে বেতন এখানে সেম বেতনই থাকবো, 17 হাজার টাকার মতো, 17,000 মতো থাকবো। মানে 4,300 টাকার মতন সরকারি বেতন, আর 250 টাকা বা 270 টাকা বা 280 টাকার মতন থাকবো মানে দুপুরে খাবার টাবার ভাড়া টাড়া মানে সব মিলাইয়া এক্সট্রা আর কি 200 টাকা, আর এখানে 400 টাকা, মানে সব মিলাইয়া মনে করে 700 টাকার মতো, প্রায় 17,000 টাকা মাস। 1 মাস 5 দিন হয়ে গেছে, এখন আমি বেতন পাইছি না। আমার কাজকে জানেন কিচ্ছু না, জাস্ট এখানে এসে বসে থাকা, মানে এটার উপর ডিউটি আর কি। যেমন দারোয়ান বলবো না, দারোয়ান না, আমি কিন্তু গেটের না দারোয়ান। দারোয়ানের জন্য এই নির্বাচন অফিসের একজন রাখা হয়েছে, একজন দারোয়ান আর একজন অফিস অ্যাসিস্ট্যান্ট, দুজন রাখা হয়েছে, তারা তাদের কাছে। আমরা হচ্ছে এই যে বিল্ডিং, এই যে রুমটা আছে, এই রুমে ইয়া ছিল, কী কয় নির্বাচনের, কী কয় রে, আরে শালা ভুলে গেছি। হ্যাঁ, মানে ওই যে বুট দেয়, যেটার মধ্যে মানুষের বুট দেয় ফিঙ্গার দিয়ে বা ইয়া দেওয়া যেটাই দেয়, এগুলো ব্যালট পেপার নাকি তারপর এগুলো আসছিল। আমরা জাস্ট এটার সিকিউরিটি হিসাবে আসছিলাম বাস। এটা তো নাই এখন, আমরা এটা নেই, আমরা শুধু সরকারি কাম তো মানে কাজ শেষ, আমরা এখন কোনো ঝামেলা নাই, শুধু মোবাইল টিভি মানে একটিভ টাকা লাগে, মানে প্রতিদিন আওয়া লাগে আর কি, বাস এতটুকু। আমরা এখন 8 জন আছি, 6 জন, 6 জন তো দুজন দুজন করে দেওয়া হয়েছে 8 ঘন্টা করে বাড়িটা। আমি আপনাদের বোঝাই, 2জন দেওয়া হয়েছে সকাল 6টার থেকে দুপুর 2টা পর্যন্ত, আবার 2জন দেওয়া হয়েছে দুপুর 2টার থেকে রাত 10টা পর্যন্ত, আবার দেওয়া হয়েছে রাত 10টার থেকে সকাল 6টা পর্যন্ত। এভাবে 2 2 2 মোট 6 জন। আমরা পড়ছি দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। আমরা 2জন আসছিলাম, তো আমরা 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 তো চালাক। আমার ফ্রেন্ডে গেলাম, আমার সাথে যেটা ছিল এটার সাথে বন্ধুত্ব করছি, করার পরে আমি বলছি আমরা 2জনে আইসা এখানে 8 ঘন্টা ডিউটি করা দরকার নাই, তুমি প্রথম 4 ঘন্টা নিবা না পরে 4 ঘন্টা নিবা, মানে 8 ঘন্টা ডিউটি। তখন কীভাবে আমি বলছি তুমি হয় দুপুর 2টার সময় আইবা 6টা পর্যন্ত থাকবে, আর না হয় 6টার সময় আইবা 10টা পর্যন্ত থাকবে রাত। এখন ও কইতেছে যে আমি দুপুরে আইমু, সমস্যা নেই। আমি কইতে হলে দুপুরে আসার সমস্যা নেই, আর আমি আসছি সন্ধ্যায়। সারাদিন যাই করি, আমি কাজ করি টাজ করি, বাড়ি বন্ধে মাঠে বা ঘাটে বাজার টাজার যা করি সারাদিন, সন্ধ্যার পর তো কোনো কাজ নাই, বাড়িতে বইয়ে মোবাইল টিপতাম। কিন্তু এখন 6টার থেকে 10টা পর্যন্ত আমি এখানে আসছি, এখানে এই 4 ঘন্টার মতন। তাও আমি 6টার সময় আসি না, আমি আস্তে 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 7টা ওই জায়গা, মানে সেহরিমিশি করা লাগে। এখন রমজান মাস, 12 রমজান 13 রমজান চলে। তো এখন এখানে সব মিলাইয়া আছে আর কি, মনে করো যে কী করে জানতেছিলাম, হ্যাঁ রাত্রে 4 ঘন্টা নিয়েছি, সন্ধ্যা 6টার থেকে রাত 10টা পর্যন্ত, এই আর কি আমার ডিউটি। এই 4 ঘন্টায় প্রতি ঘন্টার প্রতি আমরা 100 টাকার উপরে পাই, প্রতি ঘন্টার প্রতি 100 টাকার উপরে পাই। 4 ঘন্টা ডিউটি প্রায় ধরেন 700 টাকার মতো পাই, যদিও এগুলো এখনও পাই নাই, মানে জাস্ট লিখিত আছে।
আমরা মাস শেষে পাবো। এটা কিন্তু একটা মজা। এই আর্মির সাথে কথা বললাম, আর্মি ওরা কইতাছে আমরা বেতনও মানে এরকম 17,000 টাকা, আর এই 5-7 হাজার টাকার মতন আমরা রেশন পাই। ঠিক আছে, 5-7 হাজারের মতো রেশন পাই, বাস এইটুকু, কিন্তু বেতন তোমরা 17,000-এর মতোই। এই কথাবার্তা কইছি আমরা এখানে। ওদের কিন্তু ডিউটি খুব কড়া। এই যে ড্রেস পরে দেখা লাগে, স্যারে যেটা কইলে শোনা লাগে, একটু দেরি করে আসলেই পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের তো কোনো এই নাই, আমাদের কোনো ড্রেস আছে কিন্তু আমরা ড্রেস পরি না। ড্রেস রেখে দিছি ওইখানে, ঘোড়ার ডিম ড্রেস পরি না। আর এখানে বসে থাকি, জাস্ট বসে মোবাইল টিভি, ওয়াইফাই আছে, ওয়াইফাই টিভি। আমার প্রিয় প্রিয় কিছু মানুষ আছে, তাদের সাথে কথা বলি। প্রিয় মানুষ বলতে বিদেশের মানুষ যারা, তাদের সাথে কথা বললে সময় কাটাই। 2-3 ঘন্টার সময় এমনিতে চলে যায়, তারপর বাড়ি চলে যায়, শেষ। কি সুন্দর। কিন্তু আমার প্ল্যান হলে রমজান মাসের ভিতরে আমি একটা জব খুঁজে বাই করবো, বাই করে ট্রাই করবো। ট্রাই করার পরে যদি হয় তো হইলো, না হইলে তো এমপির লোক আছে, ওনারা একটা ব্যবস্থা করে দেবেন। ওনারা আমি ওনারা কইছি যে আমি মানে বাইনিসিংয়ের ভিতরে চাকরি করতে চাই, বাইনিসিংয়ের ভিতরে উপজেলা টুপজেলা ভূমি অফিস এগুলোর ভিতরে। তাহলে কী হয়, দিন শেষে আসরের সময় বা বিকাল 4টার সময় 5টার সময় আমি বাড়িতে চলে যেতাম। বাড়িতে গেলে বাড়ির থাকা আলাদা একটা ফিল আছে। ধরেন আমার যদি কমসে কম 15,000 টাকা বেতন দেয়, আমি যদি বাইরে থাকি, বাইরে মানে ঢাকা, সিলেট, রংপুর এসে থাকি, ওইখানে কিন্তু আমার যদি 20,000-25,000 টাকা বেতনও দেয়, কিন্তু আমার থাকা হাওয়া মিললে 7,000 টাকা খরচ হইব, ঠিক না? 7,000 টাকা খরচ হইব। তো যদি 20,000 টাকা বেতনের চাকরি করি, তো দিন শেষে চাইব 15,000 টাকা। অথচ এর মধ্যে বাইরে থাকতেছি, খাওয়া দাওয়া ভালো না, এই সেই টেনশন, ডিপ্রেশন, একা সব মিলিয়ে হজবরল অবস্থা। কিন্তু বাড়িতে থাকলে কী হবো, মা বাবার সাথে আছি, আমার আম্মা রাইন দিয়ে দিন, আমি খাই, ঘুমাই, ঘুম থেকে আম্মা সকালে ডাক দিয়ে দেন, ঘুমানোর সময় ঘুমাই রেখে ফুট ঘুমাই যাবো। মানে কি সুন্দর মুহূর্ত। সকালে ডাক দিয়ে দিবা, ঘুম থেকে উঠতে খাওয়া দাওয়া করে মনে করেন যে আমি এখানে চাকরিতে বাইন্ডেসিং আইমু, মানে অফিসে আইমু, আবার বিকালে চলে যাবো। আলহামদুলিল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়মু, সুন্দর করে চলমু, সুন্নাহ লাইফ স্টাইল, ওয়াস্তিল লাইফ। আমি এরকম একটা লাইফ চাই। আমি কিন্তু চাইলে ইনশাল্লাহ, আল্লাহ আমার মানে ওয়েটা দিয়েছেন যে আমি কিন্তু আবার ইউরোপ যেতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন আর কি। আমার ভাই 3 ভাই ইউরোপ আছে, আমি চাইলে যদি বলি আর কি যে ইউরোপ যাবো, তোরা আর একটা ব্যবস্থা করবে যেভাবেই হোক। কিন্তু মজার বিষয় হচ্ছে, ওদের সাথে কথা বললাম, আমার এমনও ভাই আছে বাহিরে আছেন 10 বছর 12 বছর ধরে, এবং আরও যারা যারা আমার রিলেটিভ না, আরও এক্সট্রা অনেক মানুষ আছে যারা বাহির আছে, ইটালি, ফ্রান্স, পর্তুগাল আছে। তাদের সাথে যখন কথাবার্তা হয়, তারা বলে যে বিদেশ আইস না, দেশে কোনো একটা চাকরি কর। আমরা এখানে বেতন মাস শেষে 1 লাখ টাকা থাকতে পারে, কিন্তু আমাদের কোনো ফিউচার নাই। আমরা যদি মারা যাই, আমরা জান্নাতে যাবো না জাহান্নামে, কোনো হিসাব নাই, তবে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ তারা খ্রিস্টান দেশে বড় হইতেছে, তারা নামাজ টামাজ ঠিক মতো আদায় করে না, আছে না, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এগুলা কিন্তু ওরা করতে পারে না। এরা শুধু মানে রোবট। এই খ্রিস্টান মানুষের মতো কাজ করবো, খাইবো, ঘুমাইবো, বাস, শেষ। কিন্তু বাংলাদেশ, এখানে তো আমি মানুষের সালাম টালাম দিতে পারতেছি, ভালো মানুষের সাথে ব্যবহার, মানে মা বাবা আছে, নামাজ পড়বো, জানাজা করবো, মানে কি সুন্দর জীবন। মানে টাকাই তো জীবনের সব না। যদি আপনার বেশি টাকার প্রতি আসক্তি না থাকে, যেমন আমার প্রাইভেট কার লাগবো, আমার ভালো মোটর সাইকেল লাগবো, আমার ওই রকম বাড়ি লাগবো, ওই রকম কাপড় চোপড় লাগবো, ওই রকম হলে তুমি ইউরোপ যাও, ঠিক আছে, ওইখানে যাওয়ার সমস্যা নেই। কিন্তু আমার, ইন মাই ওপিনিয়ন, আমি যতটুকু জানি, আমার এসবের দরকার নেই। আমি নর্মাল কাপড় চোপড় কিনতে পছন্দ করি। আসলে ইম্পসিবল, আমি এত দামি কাপড় পরি না, বিকজ দামি কাপড় পরলে আমি তো সেরকম ধনী না, যে কারণে দামি কাপড় পরারই অবকাত নাই। যখন আমি তো গরিব, তো গরিব মানুষ যখন দামি কাপড় পরে, তখন তার ভিতরে অহংকার চলে আসে, ঠিক আছে। যেমন আমার একদিনের ইনকাম মনে করেন 700 টাকা, আমি একটা শার্ট কিনলাম 1200 টাকা, 1000 টাকা দিয়ে শার্ট কিনলাম, আর মানুষে কিনে 400 টাকা 500 টাকা দিয়ে, ওইটা একটা অহংকার চলে আসে। তো অহংকার যাতে না আসে, আমি দামি কাপড় পরি না, নর্মাল কাপড় কিনি। আমার ছোটো ভাই আছে, নাম বললে আপনি, ও আমার চেয়ে দামি দামি কাপড় কিনতে। ওর একটা প্যান্টের দামই 3,000 টাকা, মানে জিন্সের প্যান্ট। তারপর শার্ট কিনছিল মেবি এরকমই 1600-1800 টাকা দিয়ে শার্ট কিনছিল, একটা ফুল হাতা শার্ট। কিন্তু আমি ফুল হাতা শার্ট কিনি সর্বোচ্চ 500-600 টাকা দেয়া।
আর গেঞ্জি এগুলো আছে না, এগুলো আমি একটা কিনি না, আমি তিনটা কিনি 1,000 টাকা দিয়া। তিনটা 1,000 টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে, 1100 টাকা দিয়ে তিনটা কিনি। এগুলোই পরি, একেবারে নর্মাল লাইফ এই আর কি। আবার তারপরে আমি যদি বাড়িতে চাইতাম একটু যদি উইলি দিতাম, বা আমার গাড়ি লাগবো, মোটর সাইকেল লাগবো, অবশ্যই একটা মোটর সাইকেল লাগতো। আমি যদি একটু নাড়া দিতাম যে আমার লাগবোই লাগবো, কিন্তু আমি বাইসাইকেল চালাইতেছি এখন, এই যে বর্তমানে বাইসাইকেল আছে, ঠিক আছে, মানে সব মিলে আমি স্যাটিসফাই। বাইসাইকেল হলে হয় কি, মনে করেন কোনো খরচ কম, খরচ টরচ নাই, নর্মাল লাইফ, খাইমো খাইমো ঘুমাইমো, বাস শেষ। আমি কি বিষয়টা বুঝতে পারছি? দুনিয়া কয়দিনের, যদি মনে করেন আমি আমি কিন্তু বিষয়টা আবার বলতেছি, হয়তো বেতন কম, 17 20,000 টাকা বেতন, যদি মনে করেন যে আমার এইটা লাগবো ওইটা লাগবো এইটা লাগবো, ওইগুলো যদি করেন তাহলে ভাই আপনার এই টাকা পোষাইব না। যদি মনে করেন যে আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমার 20,000 টাকা, আমার ভাই যারা বাহিরে আছে তাদের 3 দিনের ইনকাম, 3 দিনে তারা 20,000 টাকা ইনকাম করে, ঠিক আছে, 3 দিনই করে। কিন্তু এটা আমি 1 মাসে ইনকাম করি, কিন্তু ওদের চেয়ে আমার টাকার দাম বেশি। এবং ওই ওই 3 দিন, ওদের 3 দিনের টাকা দিয়ে আমি 1 মাস চলতে পারি, কিন্তু কিন্তু ওদের 3 দিনের টাকা দিয়ে 1 মাস চলতে পারবো না, পারবো না। ওরা ওদের 30 দিনের টাকার মধ্যে 20 দিনের টাকায় ওরা খরচ করে লাভ, 10 দিনের টাকা হয়তো উপার্জন করতে পারবো, মাস শেষে 50,000 টাকা হয়তো করতে পারবো, এই আর কি। আমার হয়তো টাকা আমি দোলা করতে পারতাম না, মানে দোলা দোলা জমা করতে পারতাম না, কিন্তু আই এম হ্যাপি উইথ দিস। টাকা নাই, বাস, নাই তো নাই, একটা ফিল আছে। টাকা নাই, মাস শেষে 20,000 টাকা আসবে, ওইটা দিয়ে খরচ করবো। টাকা নাই নাই, এই জায়গা ওই জায়গা, এটা কিনা ওইটা কিনা দরকার নাই, কি দরকার পড়ছে? আমার একটা প্ল্যান হলো, লাস্ট মাই এন্ড অফ ডেথ, মানে আমার দিন শেষে যে আমি যে মরবো, তখন যাতে আমার কোনো সায় সম্পদ না থাকে, আমি এই সিস্টেম করে যাবো। এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেষ সুন্নাহ। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরার আগে, মানে মরার অন্তিম মুহূর্তে ওনার স্ত্রীকে বলতেছেন যে করে কি আছে, উনি মোবাইল বলতেছে একটা, মানে কি জানি একটা আছে, মানে দামি একটা স্বর্ণ হইতে পারে, বা কি একটা আছে, বা কি একটা জানি আছে। উনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছেন এটা দান করে দাও। আমি দুনিয়ার কোনো জিনিস আমি ঘরে রেখে মরতে পারতাম না, মানে এই হচ্ছে, দিস ইজ দ্য লাইফ। মানে দরকার নাই এগুলা, ঠিক আছে, আসলে দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, খাইব দেবো, মদ কচ্ছুকে টাকছে, জান্নাতে চলে যাবো, ঠিক আছে। আর যে আমলগুলো আছে, আমলগুলো পালন করবো, যাতে মরার পরে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেন। এটা হচ্ছে অরিজিনাল সফলতা, ঠিক আছে। 1 কোটি 2 কোটি দিয়ে জায়গা কিনা, বাড়ি কিনা, গাড়ি কিনা, এটা কিন্তু সফলতা নয়। দেখ, আমার ফ্রেন্ড আইতেছে, মানে অফিসের একজন আইতেছে, ওরা দেখাই। ভাইয়া, কেমন আছেন?